ঘটে যাওয়া অপরাধ আর তার পেছনের খবর নিয়ে সময়ের সাপ্তাহিক আয়োজন অপরাধ সূত্রে স্বাগত জানাচ্ছি আমি ওমর ফারুক। রাজধানীর মতিঝিলে গত বৃহস্পতিবার নিজ বন্ধুর অফিসের সিঁড়িতে খুন হন আওয়ামী লীগ নেতা ও পরিবহন ব্যবসায়ী খায়রুল আলম। সায়দাবাদ টার্মিনালে টোল নিয়ন্ত্রণ কেন্দ্রিক বিরোধের জের ধরেই তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করছেন পরিবারের সদস্যরা। এছাড়া চাঁদা না দেওয়ার কারণেও তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে স্বজনরা। যাত্রাবাড়ী ডেমরা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সায়দাবাদ আন্তজেলা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খায়রুল আলম। ঘনিষ্ঠ বন্ধু যুবলীগের যুগ্ম সম্পাদক ও সমবায় ব্যাংকের চেয়ারম্যান মহিউদ্দিন মাহির মতিঝিল অফিসের দোতলার সিঁড়িতে ছুরিকাহত হন বৃহস্পতিবার বিকেলে। সোহেব আলী, বাবুল আর খায়রুল তিনজন একসাথে এই দরজা দিয়ে বের হয়েছে আর কি। আমি ওরা তিনজন বেরিয়ে যাওয়ার পরে আমি ওই যে আমার যে ইন্টারভিউ নেওয়ার কথা ওই লোকটার ভিতরে ঢুকে কথা বলতেছিলাম। ওই মোমেন্টে চিৎকার আওয়াজ পরে আমি দৌড়ে গেছি। আমার অফিসের স্টাফরাও দৌড়ে বেরিয়েছে, সাথে সাথে আমার পিছিয়ে যারা ছিল ওরাও দেখি খায়রুল এই জায়গায় এইভাবে ধরে আছে। ধরে এসে মানে বলছে আমার চাক মারছে, হ্যাঁ আমার তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায়। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে নিহতের স্ত্রী অভিযোগ করেন, সায়েদাবাদ বাস টার্মিনালের টোল আদায়ের বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসীরা এই ঘটনা ঘটিয়েছে। রাজনৈতিক তার প্রতিদ্বন্দ্বী কেউ না, এই টার্মিনালে যায় তার টোল নিয়ে একটা সমস্যা আছে, টোল পাইছে বোধহয় খায়রুলরা, এটা নিয়েই তো বলতো যে কি কয় টোল ছাইড়ে দে মেরে ফেলাম। সায়েদাবাদ টার্মিনালে তার সহকর্মীদের কাছে এ খুনের ব্যাপারে জানতে চাইলে স্পষ্ট করে কিছু না বললেও শ্রমিক ইউনিয়ন থেকে বহিষ্কৃত ৭৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক নেতা তৈয়ব আলীর প্রতি ইঙ্গিত করলেন তারা। কখন কোন থেকে কি কারণে হয়েছে এটা তো আমরা সঠিক বলতে পারবো না, যেহেতু এখানে আমরা উপস্থিত ছিলাম না। কিন্তু তার মৃত্যুতে মালিক শ্রমিক আমরা কিন্তু গভীরভাবে মর্মাহত। তৈয়ব আলী আমাদের ওই পাশে ওটা সিটি টার্মিনাল ছিল, এটা যদি এখন আমাদের মাঝে চলে আসছে, কৃষকগঞ্জ রোডের সেক্রেটারি ছিল সে। বিভিন্ন অনিয়মের কারণে বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে ৪৯ শ্রমিক ইউনিয়ন থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে। আমরা রোববার পর্যন্ত এখানে মিটিংয়ে আমরা এখানে সবাই মালিক শ্রমিক যৌথ সভার সিদ্ধান্ত মোতাবেক রোববারের মধ্যে তার সমস্যা সমাধান করব। আমাদের শ্রমিক মোহাম্মদ আলী সোবা আমি, কিন্তু এরপরে হত্যাকাণ্ডের পর আমরা জানতাম না যে ওখানে আরেকটা মিটিংয়ে তাকে নেওয়া হয়েছে, ওখানে আরেকটা মিটিং হয়েছে। এরপরে হত্যাকাণ্ডের খবর আমরা পাইছি। ঘটনার দিন খায়রুল আলম তার ব্যক্তিগত গাড়ি করে যান মতিঝিল। ড্রাইভার আবুল কালাম এই হত্যাকাণ্ডের সাথে যুবলীগের সাবেক ওয়ার্ড নেতা তৈয়ব আলীর পাশাপাশি ওই সংগঠনের যুগ্ম সম্পাদক ও সমবায় ব্যাংকের চেয়ারম্যান মহিউদ্দিন মাহির যোগসাজশের ইঙ্গিত দেন। মহিবার অফিসে আসার পরে আমাদের বসে আর এই যে আজগর হোসেন বাবুল ভাই এরা ঢুকছে অফিসে, মহিবার অফিসে। মহিবার অফিসে ঢোকার পরে আর তারপরে এরা তো ভিতরে ঢুকে গেছে, আমি তার উপরে যাইনি। আমি বন্ধু তারপরে দাঁড়াইতে থাকার পরে আমি ওখানে দাঁড়াই রয়েছি। তারপরে মানে ২০-২৫ মিনিট পরে আমাদের মহিভাই, দক্ষিণ যুবলীগের প্রেসিডেন্ট মহিভাই, সে উঠলো, মানে সমবায় ব্যাংকের চেয়ারম্যান আর কি। সে উঠলো, ওঠার পরে এর আরও একটা গ্যাপে গেছে এরকমই একটা গ্যাপ, ২০-২৫ মিনিটের গ্যাপে যে তৈয়ব আলীর সাথে ৩-৪টা ছেলে ঢুকছে। তা আমি হ্যাঁ মাহিবের অফিসে। তা যখনই আমি গাড়ির চিপা থেকে বেরোইছি ওরা মানে আমার মুখোমুখি হয়ে গেছে আর কি। মুখোমুখি হয়েছে, আমি একটা সালাম দিচ্ছি, সে আমার সালামটা গ্রহণ করে নেয় ভালোভাবে, মানে একটা ভাবে আছে আর কি। তারপরে আমি সালামটা গ্রহণ করে নেয়, তারপরে একটা মানে না ওদের ফেসটা হচ্ছে সব আনফেস, মানে ওরা নিউ ফেস আর কি, এটি আমি চিনি না। ওর সাথে যে টার্মিনালে যারা চলে মোটামুটি আমি অনেকেরই চিনি, মানে টার্মিনালের ভিতরে জাগুনিয়া যাতায়াত করে, বছর এখানে আসে যায়, মানে ওই দিন যারা ওর সাথে ঢুকছে শুধু তৈয়ব আলী আর তৈয়ব আলীর সাথে ৩-৪ জন ছেলেরা ঢুকছে, এদেরকে আমি চিনি না। ফোন আইছে বছর, একটা ফোন ঢুকে গেছে। তো ফোনটা ঢুকছে, তখন আমি ফোনটা রিসিভ করছি। ফোনটা রিসিভ করে এখানে খালি আওয়াজ পাইতে আছে আমি
মানে একটা লোকের সাথে 6-7 জন যে ধস্তাধস্তি করলে যে আওয়াজটা হয়, মানে ধর 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 ধর, মানে এ ধর এ ধর এ ধর এ ধর, মানে এইভাবে এই ধস্তাধস্তি আওয়াজ পাইতেছি। আর আমি কানের মধ্যে ধরে আমি ভাইয়া 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 বলেন, ভাইয়া কি বলেন, ভাইয়া বলেন কিছু সমস্যা নাকি বলেন ভাইয়া, মানে এই কথা বলতে আসছি, সে কোনো কথা বলে না। নিহতের স্বজনরা আবারও বললেন, কিশোরগঞ্জ রুটের টোল নিয়ন্ত্রণ বিরোধের জের ধরেই হত্যা করা হয়েছে তাকে। এছাড়া তৈয়ব আলীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগও করেছেন তারা। পাশাপাশি ফোনে হুমকি দেওয়ার কথা জানান তার স্ত্রী। তবে ফোনের অপর প্রান্তে কে ছিল সুনির্দিষ্ট করে বলতে পারেননি তিনি। আমি মালয়েশিয়া গেছি বেড়াতে বাচ্চাদের নিয়ে, তো তখনও ওরা ওইখানেও ফোন দিত। ফোন দিয়ে শুধু আমি আমার সাহেবরে বলতে শুনছি যে ওই এটা তো আমি তো জানি না, এটা তো আমার না, মানে টাকা পয়সা চাইতো সম্ভবত, ঠিক আছে। কিন্তু যখনই ওরা কথা বলতো আমার সাহেব দেখতো একদম মুখটুক কালো করে, সে একদম কারোর সাথে কথা, আমি বুঝতাম যে সে ভিতরে ভিতরে কিছু একটা টেনশন করছে। কিশোরগঞ্জ রুট নিয়েই ওই তৈয়ব আলীর সাথে উনি অনেকের সাথে অনেক আচার ব্যবহার খুব খারাপ বিহেভ করতো। তৈয়ব আলী শ্রমিক কমিটির সেক্রেটারি থাকাতে ওর নামে অনেক কমপ্লেন আসছে, যে জায়গায় টার্মিনাল কমিটির মালিক সমিতির সাধারণ সম্পাদক, অনেকে সাধারণ সম্পাদক হিসাবে খাইল মোল্লার কাছে এসে অনেকে কমপ্লেন জানাইছে। বা ইউনিয়নরে উনি তক্ক করতো না, বুঝলেন, ইউনিয়নরে অনেকে নেতাকে আচার ব্যবহার ভালো করতো না। উনি ভালো না করাতে ওই অনেক ক্ষোভ জমার পর দিয়ে ওনাকে বহিষ্কার করছে এখান থেকে। এইটি মনে করেন শ্রমিক ইউনিয়ন, এইটি মনে করেন এটা খাইলের উপরে এটা মানে ওই ক্ষিপ্ত হয়ে থাকতো। তৈয়ব আলীর খোঁজে অপরাধ সূত্র যায় ওয়ারী থানাধীন তার গোলাপবাগের বাসায়, কিন্তু বাসা পাওয়া যায় বন্ধ। কিছুক্ষণ পর হঠাৎ করেই তার চাচাতো ভাই ভুট্টু এসে চড়াও হয় অপরাধ সূত্রের ওপর। অবশ্য পরে তিনি দাবি করেন ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে তার ভাইকে। মহিউদ্দিন মহিয়ার কালাম সাহেব টার্মিনালের সভাপতি মালিক সমিতির, যে নাকি বলছে সমগ্র বাংলাদেশের গাড়ি বন্ধ করে দিব, আমার ভাইকে পাঠার বলি বানানো হয়েছে। আমার ভাইকে দেখি না খায়রুল মোল্লা মরার পর থেকেই, যখন শুনছি ময়ূর অফিসে, ওই ময়ূর অফিসের থেকে খায়রুল মোল্লা খুন, তখন থেকে আমার ভাইকে না আর কোনো যোগাযোগ আর কোনো দেখা সাক্ষাৎ নাই। টিভিতে পরে দেখলাম খায়রুল মোল্লার বউ উল্টাপাল্টা কইতাছে, তারপরে থেকে উনি মনে হয় ভয়ে কোথাও ছিল, এই খবর ঘরে কেউ জানে না। তারপরে আমরা শুনছি যে খায়রুল মোল্লার লোকজন আইসা বাড়ি ঘর ভেঙে ফেলাইবো, ইট সুদ্ধা খুলে নিয়ে যাবো, এই জন্য বউ বাচ্চাদেরকে নিয়ে ওই ওনাদের গ্রামের বাড়িতে চলে এসে। আমাদের সবারই একই ধারণা, ওনাকে ফাঁসানো হয়েছে, কারণ উনি এরকম লোক না। খায়রুল আলমের ঘনিষ্ঠ বন্ধু মহিউদ্দিন মাহিকে তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে জানতে চাইলে আবেগাল্পত হয়ে পড়েন তিনি। আমি ফাঁসানোর কোনো বিষয় না, টোটাল ঘটনাটা তো একসাথে ওরা তিনজন বেরিয়ে গেছে। তৈয়ব আলী যদি নির্দোষী থাকতো, তৈয়ব আলী মানে শুড ট্রাই টু রেস্কিউ খায়রুল, হ্যাঁ, কিন্তু তৈয়ব আলীকে কিন্তু আছে না, মানে ওই এই রুমের থেকে যখন তিনজন একসাথে বেরিয়ে গেছে, এরপরে থেকে তৈয়ব আলীর কোনো স্ট্রেস নাই। তৈয়ব আলীর যদি ওরকম মানসিকতা যে হ্যাঁ মানে সে নিরপরাধ কিংবা তার কোনো দোষ নেই, এরকম যেন যদি কোনো বিষয় থাকতো, তাহলে তো তৈয়ব আলীও আছে না তাকে সেভ করার জন্য একটা চেষ্টা করতো। রাজধানীর মতিঝিল সমবায় ব্যাংকের দ্বিতীয় তলার এই সিঁড়িতেই খুন হন খায়রুল আলম। তবে এই খুনের ব্যাপারে মতিঝিল থানা পুলিশের কাছে জিজ্ঞাসা করলে তারা মুখ খুলতে চাননি এ ব্যাপারে। এজাহারের কপি থেকে জানা যায় শনিবার মতিঝিল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন তার স্ত্রী শেফালী আলম। এতে তৈয়ব আলীকে প্রধান আসামি করে আরও 6 জনের বিরুদ্ধে অভিযোগ এনেছেন তিনি। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক না দেখালেও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ঘটনার পরদিন জানিয়েছে পুলিশ। খায়রুল হত্যার ঘটনায় আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, কিছু আলামত জব্দ করেছি এবং কয়েকজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছি। আমাদের কাজ
চলছে। আমরা আশা করছি যে খুব শীঘ্রই একটা সমাধানে পৌঁছতে পারব। এ ঘটনার সঠিক বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এখন একমাত্র প্রত্যাশা নিহতের পরিবারের। চলমান রাজনৈতিক সহিংসতায় সারা দেশে প্রতিদিনই ঘটছে ককটেল ও বোমার ভয়াবহ আক্রমণ। এই আক্রমণের শিকার সাধারণ পথচারী থেকে শুরু করে স্কুলগামী কোমলমতি ছোট শিশুরাও। শুধু রাস্তায় চলাচলকারী মানুষই নয়, ককটেল কিংবা বোমার আঘাতে আহত হচ্ছেন বহনকারী নিজেও। সাম্প্রতিক হরতাল পরিক্রমায় এমনই কিছু ঘটনা ও তার পেছনের খবর উঠে এসেছে অপরাধ সূত্রের অনুসন্ধানে। বয়স খুব একটা বেশি নয়, বড়জোর 14 কি 15। ঝালকাঠি জেলা সদরের সাধুর বটতলা গ্রামের বাসিন্দা সুমন জীবিকার তাগিদে পাড়ি জমায় রাজধানীতে। চলতি হরতালে পিকেটিংয়ের ঘটনায় সুমনকে আটক করে পুলিশ। এখানেই ঘটনার শেষ নয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বিচারপতির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানোই ছিল সুমনের লক্ষ্য। সৌভাগ্য নাকি দুর্ভাগ্য? সৌভাগ্য এটুকুই যে বিচারপতির বাসভবনের সামনে ককটেলটির বিস্ফোরণ ঘটেনি। দুর্ভাগ্য বলতে গেলে ছুড়ে মারার আগেই ককটেলটির বিস্ফোরণ ঘটে সুমনের হাতে। মাত্র 200 টাকায় রনি নামক এক যুবক ভাড়া করে সুমনকে। মারাত্মক আহত অবস্থায় সুমনকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ককটেলের আঘাতে সুমনের হাত, তলপেট এবং উরুতে ভয়াবহ জখম হয়। ব্যথায় ছটফট করা সুমনের দেয়া বর্ণনায় উঠে আসে প্রলোভনের কথা। 200 টাকা তো আছে, একটা পোলা রনি নামে একটা পোলা যে বোমা দিছে, রনি পোলাটা আবার ধরা দিছে, 7,500 ধরা দিছে। 3 বারের মাথায় এমন করছি, নাচা করছি, 3 বারের মাথায় হাতে ফুটে আছে। তারপর আমি পরেরবার 3 বারের মাথায় ক্যাশ খেলছি, 2 হাত দিয়া, 2 হাতের মাথায় 3 বারের মাথায় এই হাতে ফুটছে, ফুটটা পর পেটে বাজে, পেটের থেকে লাগিয়ে রানে লাগছে। একইভাবে গুরুতর আহত হন আনোয়ার নামক আরও এক ব্যক্তি। মুমূর্ষু অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের 102 নম্বর ওয়ার্ডে। স্ত্রী এবং 2 শিশু সন্তান সহ আনোয়ার বসবাস করতেন রাজধানীর আফতাবনগরের দক্ষিণ আনন্দনগরে। পরিবার বলতে মা, ছোট ভাই এবং 2 বোন। আনোয়ারের মা জানান, বিয়ের পরপরই শুরু হয় পারিবারিক কলহ। আর্থিক টানাপোড়েনের ফলে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বৈরিতার শুরু আনোয়ারের। 5 বছরের বৈবাহিক জীবনে বিয়ের 3 বছর পরই মায়ের কাছ থেকে আলাদা হয়ে যান তিনি। আলাদা থাকি, ছেলে মনে করেন 2টা বাচ্চা, যে কাজ করে সবারই নিয়ে চলতে পারে না। এই কারণে মনে করেন যে আজকাল মনে করেন বিয়া করলেই তো বউরা আলাদা খাইতে চায়। তাহলে ছেলে যেভাবে খুশি আছে সেইভাবে খুশি করছে। মায়ের আদর শাসন থাকার পরও পিতৃহীন সংসারে অনেকটা লাগামহীনভাবেই বেড়ে ওঠে আনোয়ার। আর্থিক অসচ্ছলতার ফলে বিদ্যাপীঠে খুব একটা যাতায়াত হয়নি বললেই চলে। তারপরও অক্ষর জ্ঞান সম্পন্ন স্বশিক্ষিত মানুষ সে। দ্বিতীয় দফায় ডাকা 60 ঘন্টার হরতালের আগের দিন নিজের তৈরি বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটাতে আনোয়ার বাসা থেকে বেরিয়ে যান সহযোগী শফিককে নিয়ে। উপস্থিত হন এলিফ্যান্ট রোড সংলগ্ন কাঁটাবনের রাস্তায়। পরিবার এবং আনোয়ারের দাবি, কোনো রাজনৈতিক দলের হয়ে সে এই বিস্ফোরণ ঘটায়নি। দাওয়াত দিচ্ছে যে ভাই যে আসেন এইসব কাজ করবেন কিনা, আবেগ তৈরি করে লাইছে আমার। ওই সময় তো আমি এটি ঘৃণা করতাম, 2 চোখে গেলে আমি দেখতে পারতাম না। 2টা একসাথে 2টা পাইপ আসছিল আর কি, ফাটছে, 2টা ফাটছে না, একটা ফাটছে আমার কি। রাজধানীর পুরান ঢাকা, চকবাজার, কেরানীগঞ্জ, বংশাল, গেন্ডারিয়া, উত্তর যাত্রাবাড়ি, জুরাইন, সানারপাড়, খিলগাঁও, তেজকুনিপাড়া, নাখালপাড়া, মিরপুরের গড়ান, চটবাড়ি, মাজার রোড, বসিলা এবং কামরাঙ্গীরচরের রসুলপুর, সেই সঙ্গে হাজারীবাগ। কে বা কারা জড়িত? ককটেল হামলা এবং নিয়ন্ত্রণকারী হিসেবে তালিকায় উঠে এসেছে 57 রাজনৈতিক নেতার নাম। তালিকাভুক্তদের মাঝে 40 জন জামায়াত শিবিরের, আছেন বিএনপি, আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতারাও। আমদানিকারকের তালিকায় আছেন 24 জন ব্যবসায়ী, রাসায়নিক উপাদান সালফার, পটাশিয়াম এবং ফসফরাস। আমদানিকৃত দেশের তালিকায় আছে ভারত, পাকিস্তান ও মিয়ানমার। প্রায় বছরখানেক আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের কাছে বিস্ফোরক এবং কেমিক্যাল আমদানিকারকদের নামীয় তালিকা চেয়ে পাঠায় গোয়েন্দা সংস্থাগুলো। গোয়েন্দা কর্মকর্তা জানান, পূর্ণাঙ্গ তালিকা পেতে আরও সময় লাগবে। এই প্রত্যেকটা
এন্ড ইউজারকে আমরা একটা তালিকাতে আনার একটা প্রক্রিয়া শুরু করেছি এবং এগুলো কারা আমদানি করতেছে, কারা সংরক্ষণ করতেছে, কারা পাইকারি বাজারে বিক্রয় করতেছে, কারা খুচরাভাবে নিচ্ছে, এই যে একটা চেইন, এই টোটাল চেইনটা আমরা মানে কি বলে যে একটা স্কেচ করার জন্য আমরা চেষ্টা করতেছি। প্রত্যেকটা এন্ড ইউজারকে যদি আমরা লোকাল থানার মাধ্যমে বা যতগুলো ল এনফোর্সিং এজেন্সি কাজ করতেছে সবাই মিলে যদি একটা ওয়াশিংয়ের ভিতরে রাখতে পারি এবং একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কের ভিতরে তাদেরকে আমরা রাখতে পারি, তাহলে আমার ধারণা এই ধরনের র মেটেরিয়ালসগুলো আর বাহিরে আসবে না। ডিবি কর্মকর্তা আরও জানান, বোমা তৈরি এবং সরবরাহ লাভজনক হওয়ায় বর্তমানে তা বাণিজ্যিক রূপ নিয়েছে। এখানে আনোয়ারের ক্ষেত্রে যে জিনিসটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে সহজলভ্য কিছু ম্যাটেরিয়ালস দিয়ে সে একটি আইডি তৈরি করেছে, যেটা কিনা এ যাবৎকালের মধ্যে সবচেয়ে চমকপ্রদ একটা ঘটনা আমি মনে করি, মানে দুই একটা ঘটনার মধ্যে অন্যতম এটা। এবং এর টোটাল যে টেকনোলজিটা, এই টেকনোলজি দিয়ে অনেক বড় কিছু করা যেতে পারে। আইনি প্রক্রিয়া এবং সম্ভাব্য শত্রুতার কথা বিবেচনা করে সাক্ষী দিতে অস্বীকৃতি জানায়, যার ফলে বিচার কাজ দেরি এবং এই ধীরগতির ফলে আসামিরা খুব সহজেই জামিন পেয়ে যাচ্ছেন বলে জানান গোয়েন্দা কর্মকর্তারা। তদন্ত প্রক্রিয়াটা খুব দ্রুত শেষ করার পরে দেন বিচার প্রক্রিয়াটা শুরু হয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে আসামি যদি গ্রেফতার না হয় তাহলে আসামি গ্রেফতারের জন্য আইনে একটা ব্যবস্থা রাখা হয়েছে যে 60 ওয়ার্কিং ডেজের মধ্যে মামলাটা শেষ করতে হবে। বাট এর মধ্যেও যদি না পারে, ইন এডিশন আয়ও যদি মনে করে, তাহলে তদন্তকারী কর্মকর্তা আপনার কোর্টের কাছে আরও সময় চায়, সেক্ষেত্রে আরও 30 ওয়ার্কিং ডেজ তারা পায়। ককটেল, হাতবোমা এবং পেট্রোল বোমা তৈরিতে শুধুমাত্র দেশীয় উপকরণের সহজলভ্যতাই নয়, বাড়তি টাকার যোগান, রাজনৈতিক প্রতিহিংসার প্রকট আকার ধারণ এবং নেতাদের আশীর্বাদই অন্যতম প্রধান কারণ বলে ধারণা করছেন গোয়েন্দা পুলিশ। এই ছিল এবারের অপরাধ সূত্রে। দেখা হবে আগামী পর্বে।